3 বছর পর হুমায়রা জান্নাত হিমু দেশে ফিরেছে। একসময় চিরচেনা এই শহর, যার প্রতিটি অলিগলি তার স্মৃতিতে গাঁথা ছিল, আজ তার কাছে কেমন যেন অপরিচিত মনে হচ্ছে। প্লেন থেকে নামতেই শীতল বাতাসের স্পর্শে হৃদয় আবার বেদনার সেই পুরনো ছন্দে ফিরে গেল। রাতের বেলা বাড়িতে পা রেখে এক পিচ্চি তার সামনে এসে দাঁড়াল। মুখখানা মিষ্টি, চোখ দুটো যেন রংতুলিতে আঁকা। ছেলেটি দৌড়ে এসে হিমুর কোলে উঠতে চাইল। কোলে তুলে নিয়ে হিমু চকোলেট বের করে তার হাতে দেয়। পিচ্চিটি আদো আদো কণ্ঠে বলল, ফুপি। এই ডাক শুনে হিমুর বুকের গভীরে কেমন যেন শূন্যতা তৈরি হল। পাশেই রিয়া দাঁড়িয়েছিল। হিমুকে জড়িয়ে ধরে বলল, ইয়ার, তুই কেমন ছিলি? জানিস, তোকে ভীষণ মিস করেছি। আর যাস না, প্লিজ। এই দেশে থাক, আমাদের সবার সাথে। হিমু মুচকি হেসে উত্তর দিল, দেখি, আপাতত যাওয়ার কোনো প্ল্যান নেই। এরপর তার চোখ গেল সোফার কোণে বসে থাকা একজনের দিকে, তৌহিদ হোসাইন আফ্রিদি। পুরনো সেই চোখজোড়া যেন সময়ের সাথে আরও গভীর হয়েছে। আগে সে তাকে রায়ান ভাই নামে চিনত, কিন্তু আজ তার নাম তৌহিদ। সেই চোখে এখন আগুন জ্বলছে, যেন কোনো ঘুমন্ত আগ্নেয়গিরি। হিমু দৃষ্টি সরিয়ে নিল। অনেক দূর থেকে এসেছে সে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। রিয়া তাকে বিশ্রামের জন্য ঘরে নিয়ে যেতে চাইল। হিমু তার ঘরে ঢুকে অবাক হয়ে গেল। ঘরটা একদম আগের মতোই আছে। প্রতিটি জিনিস ঠিক তার জায়গায়, যেন 3 বছর আগের সময় স্থির হয়ে আছে। হিমুর মা বললেন, তোর ঘরে কাউকে ঢুকতে দেইনি। প্রতিদিন নিজে পরিষ্কার করেছি, তোর জন্য ঠিক রেখে দিয়েছি। হিমু মায়ের কথা শুনে জবাব দিল না। ফ্রেশ হয়ে সে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু চোখের পাতা এক হল না। স্মৃতিগুলো পোকামাকড়ের মতো তাকে কামড়াতে লাগল। 3 বছর আগে রিয়ার সাথে তৌহিদের বিয়ে দেখে সে নিজেকে ভেঙে গুড়িয়ে ফেলেছিল। বড় আম্মুর প্রতিশ্রুতি, রিয়ার বিশ্বাসঘাতকতা, আর তৌহিদের অবহেলা, সবকিছু একসাথে তাকে পুড়িয়েছিল। তবু সে আজও ভেঙে পড়েনি। বেকনিতে দাঁড়িয়ে তৌহিদ আকাশের দিকে তাকিয়েছিল। তার ভেতরটা কেমন যেন শূন্য। হিমুর ফিরে আসার খবরে তার মধ্যে অন্যরকম উত্তেজনা তৈরি হয়েছে। রাতের বেলা সে এক বন্ধুকে ফোন দিয়ে বলল, হিমু ফিরে এসেছে। এবার তাকে এমন শাস্তি দেব, যা সে জীবনে ভুলতে পারবে না। বন্ধু বিস্মিত কণ্ঠে বলল, তুই কি বলতে চাইছিস? হিমুকে শাস্তি কেন দিতে হবে? তৌহিদ থেমে গিয়ে এক গম্ভীর সুরে উত্তর দিল, 3 বছর আগে সে আমাকে জ্বালিয়েছে। আমার ভালোবাসাকে অবজ্ঞা করেছে। এবার পালা আমার। শাস্তি স্বরূপ তাকে আমার শহরে টেনে এনেছি। সে এবার পালাতে পারবে না। বন্ধু আর কথা বাড়াল না। তৌহিদ ফোন রেখে চেয়ারে বসে পড়ল। তার চোখে ছিল প্রতিশোধের আগুন। পরদিন সকালে নাস্তার সময় তৌহিদ আর হিমুর মুখোমুখি দেখা হল। হিমু শান্ত ভঙ্গিতে নিজের খাবার সারছিল। তৌহিদ ঠোঁটের কোণে হালকা হাসি রেখে বলল, 3 বছর পর এলি। এই শহর তোকে মিস করেছে, হিমু। আমিও। হিমু তাকাল না। তার মনকে শক্ত করেই সে এখানে এসেছে। তৌহিদের এই খোঁচাখুচি তার সয়ে গেছে। সে নিঃশব্দে খাবার খেতে থাকে। তৌহিদ তখন বলে উঠল, এত চুপ কেন? তোকে দেখে তো মনে হচ্ছে কিছুই হয়নি।
আমি তো ভেবেছিলাম এত বছরে তুই পাল্টে গেছিস, কিন্তু না, তুই সেই পুরনো হিমু, ভীরু আর নির্লজ্জ। এই কথায় হিমুর রাগ হল, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং চুপচাপ টেবিল ছেড়ে উঠে গেল। তৌহিদ মুচকি হেসে বলল, এ খেলাটা এবার আমি জিতব হিমু, তোকে আমার শহরেই কাবু করব। হিমু নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। সকাল থেকেই তৌহিদের প্রতিটি কথা তার মনে ক্ষত সৃষ্টি করছিল। এই শহরে ফেরার আগে সে ভেবেছিল সে নিজেকে বদলে নিয়েছে, ভেবেছিল অতীতকে ঝেড়ে ফেলে এখন সে আরেকজন। কিন্তু তৌহিদের তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে আজ সে আবার ভেঙে যাচ্ছে। বেকনিতে দাঁড়িয়ে হিমু চারপাশটা দেখতে লাগল। এই শহরের প্রতিটি কোণ তার কাছে স্মৃতির ডালি হয়ে আছে। অথচ এই শহরেই সে একসময় নিজেকে সবচেয়ে নিঃসঙ্গ অনুভব করেছিল। তার দৃষ্টি আটকে গেল পেছনের বাগানে, সেই জায়গা যেখানে তৌহিদ একদিন তার পাশে বসে বলেছিল, তোর চোখে সবসময় একটা প্রশ্ন থাকে, কি চাস বলতে পারিস? হিমু তখন ভেবেছিল সে তার মনের কথাগুলো তৌহিদকে জানাবে, কিন্তু সাহস হয়নি। সেই সাহসের অভাব তাকে আজও পোড়াচ্ছে। তৌহিদ নিজ ঘরে বসে তার ডায়েরি খুলে লিখছিল, 3 বছর আগে হুমায়রা জান্নাত হিমু, তুই আমার ভালোবাসাকে অবজ্ঞা করেছিলি। আমি তোর জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তুই মুখ ফিরিয়ে চলে গিয়েছিলি। তুই ভেবেছিলি পালিয়ে গিয়ে সব শেষ করতে পারবি, কিন্তু তোকে ভুলে থাকা আমার জন্য অসম্ভব। এবার তুই এই শহরে ফিরে এসেছিস, আমি তোর প্রতিটি পদক্ষেপকে আমার নিয়ন্ত্রণে আনব। তুই হয় আমাকে মেনে নিবি, নয়তো তোর জীবন হবে একটি অসহ্য যন্ত্রণার দোলাচল। ডায়েরি বন্ধ করে তৌহিদ বাইরে বেরিয়ে এল। তার চোখে ছিল ধোঁয়াটে অন্ধকার। দুপুরের খাবারের সময় হিমু টেবিলে বসতেই তৌহিদ তাকে উদ্দেশ্য করে বলল, তোর প্রিয় খাবার রান্না হয়েছে। মায়ের কাছে বলেছি তোর জন্য বিশেষ কিছু বানাতে, খেয়ে দেখ পছন্দ হয় কিনা। হিমু কোনো কথা বলল না, সে চুপচাপ খেতে থাকল। তৌহিদ তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। তুই এখনো চুপচাপ? এই চুপ থাকার অভ্যাসটা কখন বদলাবি? হিমু এবার আর চুপ থাকতে পারল না। আমার যা প্রয়োজন আমি তাই করি, সবাইকে খুশি করার দায় আমার নেই। তৌহিদ হেসে উঠল, এটাই তোর সবচেয়ে বড় ভুল হিমু। তুই কখনোই বুঝিস না কাকে খুশি করা উচিত। রিয়া পাশে বসে হাসতে হাসতে বলল, তোমাদের কথাবার্তা শুনে তো আমার খুব মজা লাগছে। 3 বছর পরও তোদের কথা বলার ধরন একই রয়ে গেছে। হিমু এবার আর কোনো কথা না বলে উঠে চলে গেল। রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন হিমু বাগানে গিয়ে বসল। সে আকাশের দিকে তাকিয়ে নিজের মনের সাথে লড়াই করছিল। কেন আবার এই শহরে ফিরে এলাম? কেন আমার মনে হয় এই মানুষটাকে আমি কখনোই ভুলতে পারব না? অথচ সে তো আমাকে নিয়ে খেলছে। আমি জানি সে আমাকে নিয়ে মজা পাচ্ছে। তাহলে কেন আমার বুকের ভেতর এত কষ্ট হয়? পেছনে থেকে একটি গম্ভীর কণ্ঠ ভেসে এল, তুই আবার চিন্তায় ডুবে গেলি? হিমু ঘুরে তাকাল। তৌহিদ দাঁড়িয়ে আছে। তার চোখে সেই আগুনের দৃষ্টিটা স্পষ্ট। তুই আমাকে নিয়ে এত ভাবিস কেন তৌহিদ? তোর জীবনে তো সব ঠিক আছে, সুখী পরিবার, সুন্দর সন্তান। আমার নিয়ে তোর মাথা ঘামানোর দরকার কি?
তৌহিদ এক পা এগিয়ে এল। তার মুখের হাসিটা আরো তীক্ষ্ণ হয়ে উঠল। কারণ তুই পালিয়ে গিয়ে আমাকে অসম্পূর্ণ করে দিয়েছিস। তুই ভেবেছিলি এভাবে সব শেষ হবে? না, হিমু। আমি তোর ভেতরের প্রতিটা ক্ষতকে খুঁচিয়ে রক্তাক্ত করব, যতক্ষণ না তুই স্বীকার করিস যে তোর ভুল ছিল। হিমুর চোখে পানি চলে এল। তুই আমাকে এমন কেন করছিস? তোর কি একটুও মায়া নেই? তৌহিদ এবার গম্ভীর হয়ে গেল। মায়া তো ছিল। তুই সেটাকে পায়ের নিচে পিষে চলে গিয়েছিলি। এবার শুধু শাস্তি। তৌহিদ চলে গেল। হিমু মাটিতে বসে পড়ল। তার ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছিল। 3 বছর ধরে যে নিজেকে শক্ত করে গড়েছিল, সেই প্রাচীরটা আজ ধসে পড়ছে। একই ছাদের নিচে থাকা, প্রতিদিন পুরনো স্মৃতিগুলোর মুখোমুখি হওয়া, আর তৌহিদের এই অদ্ভুত প্রতিশোধের পরিকল্পনা, সব মিলিয়ে হিমুর জীবন এক বিষম দুর্যোগে পড়ে গেল। সকালের সূর্য উঠতেই হিমু ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। রাতে বাগানে ঘটে যাওয়া কথোপকথন তার মনকে আরো ভারাক্রান্ত করে তুলেছিল। কিন্তু সে নিজেকে প্রতিজ্ঞা করল, তৌহিদের প্রতিটা আঘাত সহ্য করবে, তবুও আর ভাঙবে না। নিচে নেমে সে দেখতে পেল রিয়া আর পিচ্চি হাসতে হাসতে খেলছে। একটু দূরে তৌহিদ দাঁড়িয়ে আছে, তার চোখে রহস্যময় দৃষ্টি। হিমুর মনে হল তৌহিদ যেন কিছু বলার চেষ্টা করছে। কিন্তু সে চুপ করে নিজের কাজে মন দিল। রিয়া তাকে দেখে এগিয়ে এলো। ইয়ার, আজ বিকেলে একটু বাইরে যাবি আমার সাথে? তোর জন্য শপিং করব। তোর 3 বছরের গ্যাপ তো, অনেক কিছুই মিস করেছিস। হিমু মৃদু হেসে বলল, দেখি সময় পাই কিনা। তুই তো জানিস আমি একটু ব্যস্ত। রিয়া হেসে বলল, ব্যস্ত কিসের? তুই তো এখন পুরোপুরি ফ্রি। আমি কিন্তু জোর করব। বিকেলে রিয়ার সাথে শপিংয়ে যাওয়ার জন্য হিমু প্রস্তুতি নিচ্ছিল। সে তখনই লক্ষ্য করল, তৌহিদ তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে কেন? হিমু অবাক হয়ে জিজ্ঞেস করল। তৌহিদ শান্ত গলায় বলল, তোর সাথে কিছু কথা আছে। হিমু বিরক্ত ভঙ্গিতে বলল, আমার সময় নেই। তুমি যা বলার পরে বলো। তৌহিদ হেসে বলল, সময় তুই বের করবি। কারণ আমি তোর জীবনে আবার ঢুকতে চাই, হিমু। তুই চাইলেও আমাকে উপেক্ষা করতে পারবি না। হিমুর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তুমি কি চাও? তুমি তো সুখী। তোমার স্ত্রী, সন্তান, সবই তো তোমার কাছে আছে। আমার জীবন থেকে তুমি কি পাওয়ার চেষ্টা করছো? তৌহিদ হেসে বলল, আমি যা চাই তা তুই জানিস। আমি তোর প্রতিটা ব্যথা দেখতে চাই, তোর প্রতিটা কান্না শুনতে চাই। তুই আমার কাছ থেকে পালিয়ে গিয়ে নিজের জন্য শান্তি খুঁজেছিলি, তাই না? এবার তুই আমার মতো কষ্ট পাবি। হিমু আর কিছু বলল না। সে দ্রুত রিয়ার সাথে বেরিয়ে গেল। বাইরে শপিং মলে রিয়া আর হিমু কথা বলছিল। কিন্তু হিমুর মন কিছুতেই স্থির হচ্ছিল না। তৌহিদের কথাগুলো তার মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল। রিয়া হঠাৎ বলে উঠল, তুই তৌহিদের সাথে কেন এত দূরত্ব তৈরি করিস? জানিস, ভাইয়া তোকে খুব পছন্দ করত। হিমু হতবাক হয়ে তাকাল। পছন্দ করত মানে? তুমি কি বলতে চাও? রিয়া মৃদু হেসে বলল, আমাদের বিয়ের আগে ভাইয়া আমাকে বলেছিল, তার মনের মধ্যে কেউ একজন আছে। আমি অনেক জোর করে তাকে রাজি করিয়েছিলাম।
তুই জানিস আমি তোকে কত ভালোবাসি। আমি কখনো চাইনি তোদের মধ্যে দূরত্ব আসুক। এই কথায় হিমুর মন বিষণ্ণ হয়ে গেল। তৌহিদের ভালোবাসা সে কখনো বুঝতে পারেনি, কিন্তু এখন সে বুঝতে পারছে তৌহিদ হয়তো তাকে ভুলে যেতে পারেনি। রাতে হিমু বাগানে গিয়ে চুপচাপ বসে রইল। তার মনের ভেতর প্রশ্নের পর প্রশ্ন। তৌহিদ কি সত্যিই আমাকে ভালোবাসে? সে কি শুধুই প্রতিশোধ নিতে চায়, নাকি এই প্রতিশোধের আড়ালে তার ভালোবাসার প্রকাশ? পেছনে থেকে তৌহিদের গলা শোনা গেল। তুই একা বসে আছিস কেন? হিমু ঘুরে তাকাল। তৌহিদের মুখে এক গভীর দৃষ্টির আভা। আমার একা থাকতে ভালো লাগে, হিমু বলল। তৌহিদ এগিয়ে এসে বলল, তোর একা থাকার দিন শেষ। এবার তুই আমার সাথেই থাকবে। আমি তোকে ছাড়ব না, হিমু। কারণ তুই আমার। হিমু তার চোখে চোখ রেখে বলল, তুমি এটা ভুলে যেও না, আমি কারো সম্পত্তি নই। আর তোমার এই প্রতিশোধের খেলায় আমি জিতব। তুমি যাই করো, আমি আর ভাঙব না। তৌহিদ হেসে বলল, আমার খেলা তো সবে শুরু হয়েছে, হিমু। দেখা যাক কে জেতে। হিমু আর তৌহিদের মধ্যে এই অদ্ভুত টানাপোড়েন চলতেই থাকে। প্রতিটি দিন যেন এক নতুন যুদ্ধ। হিমু নিজেকে শক্ত করে তুলেছে, কিন্তু তৌহিদের গভীর দৃষ্টির আঘাত তাকে প্রায়শই কাবু করে দেয়। এমনই এক সকালে দরজার ঘণ্টা বাজল। দরজা খুলতেই দেখা গেল একজন অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে। লম্বা গড়ন, ছিমছাম চেহারা, চোখে আত্মবিশ্বাসের ঝিলিক। তার হাতে একটা ছোট সুটকেস। আপনি কে? হিমু অবাক হয়ে জিজ্ঞাসা করল। যুবকটা মৃদু হাসল। আমি নাবিল, আপনাদের অতিথি। আন্টি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কিছুদিন এখানে থাকতে। ছোট চাচার ছেলে আমি। নাবিলের এই পরিচয়ে সবাই বেশ অবাক হল। হিমুর মা এগিয়ে এসে তাকে স্বাগত জানালেন। নাবিল, এতদিন পরে এলি। তুই তো আমাদের একদম ভুলেই গিয়েছিলি। না আন্টি, ভোলার প্রশ্নই ওঠে না। সময় আর কাজের চাপে আসা হয়নি। এবার কাজ সেরে ভাবলাম কিছুদিন আপনাদের সাথে সময় কাটাই। নাবিল খুব অল্প সময়েই সবার মন জয় করে নিল। তার প্রাণবন্ত কথাবার্তা, সবার প্রতি সম্মান আর আন্তরিক ব্যবহার সবাইকে মুগ্ধ করল। রিয়াও তাকে দেখে বেশ খুশি। হিমু অবশ্য একটু সতর্ক ছিল। নাবিল যেন তাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। প্রতিটি কথার মাঝে তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। হিমু বুঝতে পারছিল না নাবিল এত আগ্রহ নিয়ে তাকে দেখছে কেন। নাবিলের আগমনে তৌহিদের আচরণ কিছুটা বদলে গেল। আগে যেখানে তৌহিদ সারাক্ষণ হিমুর পিছু নিত, এখন সে একটু দূরত্ব বজায় রাখতে শুরু করল। কিন্তু তার চোখে এক ধরনের অস্বস্তি স্পষ্ট ছিল। একদিন দুপুরে নাবিল আর তৌহিদের মুখোমুখি দেখা হলো। নাবিল তাকে স্বাভাবিকভাবেই অভিনন্দন জানালো। তোমার পরিবার খুব সুন্দর, বিশেষ করে তোমার ছেলে তো অসাধারণ। কিন্তু একটা কথা বলি, তোমার বোন হিমু আপু তো ভীষণ চমৎকার মানুষ। তৌহিদের মুখ গম্ভীর হয়ে গেল। হিমু সম্পর্কে তোমার এত আগ্রহ কেন? নাবিল মুচকি হেসে বলল, আগ্রহ নয়, শুধু বললাম যে উনি খুব ভদ্র। তবে হ্যাঁ, তার মধ্যে কেমন যেন একটা বেদনার ছাপ আছে। তাকে দেখে মনে হয় তার জীবনে কিছু খুব গভীরভাবে আঘাত করেছে। তৌহিদ কিছু বলল না। তার মুখে যে অস্থিরতার ছায়া নেমে এলো,
তা নাবিল বেশ ভালোভাবেই বুঝতে পারল। নাবিল ক্রমেই হিমুর কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে। কথায় কথায় তার পাশে বসা, হাসিম যায় তাকে যুক্ত করা, এমনকি ছোট ছোট উপহারও দেওয়া শুরু করল। হিমু প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারল নাবিল তার প্রতি বিশেষ আগ্রহী। একদিন সন্ধ্যায় নাবিল তাকে সরাসরি বলেই ফেলল, আপনার চোখের বেদনা আমাকে খুব টানে। আপনি জানেন, আপনি এমন এক মানুষ যার পাশে থেকে সব কষ্ট মুছে দিতে ইচ্ছে করে। হিমু হতভম্ব হয়ে গেল। আপনার বলার ভঙ্গি একটু বেশিই সাহসী মনে হচ্ছে, নাবিল। আমি আপনার মতো ভাবছি না। নাবিল মৃদু হেসে বলল, আমি জানি আপনি হয়তো আমার অনুভূতিগুলো এখনই গ্রহণ করবেন না, কিন্তু আমি ধৈর্য ধরতে পারি। কারণ কিছু মানুষের ভালোবাসা ধীরে ধীরে গড়ে ওঠে। নাবিলের এই সাহসী উদ্যোগ তৌহিদের কাছে আর লুকানো রইল না। একদিন সে নাবিলকে সরাসরি ডেকে বলল, তুমি হিমুর চারপাশে ঘোরাঘুরি বন্ধ করো। তুমি জানো না তুমি কিসের মধ্যে পা দিতে চলেছ। নাবিল ঠান্ডা গলায় উত্তর দিল, কেন? হিমু আপু কি তোমার একার সম্পত্তি? আমি শুধু ওনার সাথে বন্ধুত্ব করতে চাই। তার মধ্যে যদি অন্য কিছু গড়ে ওঠে সেটাও আমার বিষয়ে। তৌহিদের চোখ জ্বলে উঠল। তুমি যা ভাবছ তা কখনো হবে না। কারণ আমি তার জীবনে আগে থেকে আছি। সে আমাকে ভুলে থাকতে পারে না, নাবিল। তুমি এসব বন্ধ করো, নয়তো আমি বাধ্য হব কঠোর কিছু করতে। নাবিল হেসে বলল, তোমার ভয় আমাকে আটকাতে পারবে না। আমি যা চাই তা আমি ধৈর্য আর সম্মানের সাথেই অর্জন করব। নাবিলের এই নতুন আগ্রহ আর তৌহিদের হঠাৎ বদলে যাওয়া আচরণ হিমুকে বিভ্রান্ত করে তুলল। সে বুঝতে পারছিল না এই দুই মানুষের মধ্যে এত তীব্র টানাপোড়েন কেন চলছে। তার মন বলতে লাগল, তৌহিদ কি সত্যিই আমাকে নিয়ে কিছু অনুভব করে, নাকি সে শুধু তার অহংকার রক্ষা করতে চাইছে? আর নাবিল, সে কি সত্যিই আমার জীবনে নতুন করে আনন্দ আনতে পারে? এই দুই পুরুষের প্রতিযোগিতার মাঝখানে দাঁড়িয়ে হিমু নিজেকে আরও একবার অসহায় মনে করল। নাবিলের আগ্রহ ক্রমশ প্রকাশ্য হয়ে উঠছিল। তার প্রতিটি কাজ, কথার প্রতিটি শব্দ যেন হিমুর প্রতি তার আকর্ষণকে আরও স্পষ্ট করে তুলছিল। অন্যদিকে তৌহিদ তার মনের দ্বন্দ্বে জ্বলছিল। সে নাবিলকে উপেক্ষা করতে চাইলেও নাবিলের প্রতিটি পদক্ষেপ তার অহংকে ধাক্কা দিচ্ছিল। এক সন্ধ্যায় সবাই একসাথে বসেছিল। রিয়া চা বানিয়ে আনল। পিচ্চি ছেলেটি খেলায় মত্ত। নাবিল সোফায় বসে হিমুর দিকে তাকিয়েছিল। রিয়া হেসে বলল, নাবিল, তুমি কিন্তু আমাদের সবার মন জয় করে ফেলেছ। এখানে তো সবাই তোমার ভক্ত। তৌহিদ সেই মুহূর্তে এক চিলতে বিদ্রূপের হাসি দিয়ে বলল, ভক্ত হতে কতটুকু সময় লাগে? মানুষ তো আসল পরিচয় পেতে সময় নেয়, তাই না, নাবিল? নাবিল মাথা উঁচু করে উত্তর দিল, তৌহিদ ভাই, সময় হয়তো পরিচয় দেয়, কিন্তু মনের গভীরতা বোঝার জন্য সময় লাগে না। কেউ কেউ এক মুহূর্তেই বুঝে যায় কার জন্য তাদের হৃদয় কথা বলে। তৌহিদের মুখ থমথমে হয়ে গেল। হিমু কিছুটা অস্বস্তিতে সরে গেল। পরদিন সকালে নাবিল হিমুকে বাগানে দেখতে পেয়ে কাছে এল। আপনার সাথে কিছু কথা বলতে চাই, বলল নাবিল। হিমু তাকালো, বলুন। নাবিল সরাসরি বলে ফেলল,
আমি জানি আপনার জীবনে কিছু এমন ঘটনা ঘটেছে যা আপনাকে ভেঙে দিয়েছে, কিন্তু আমি চাই আপনি সেগুলো পেছনে ফেলে এগিয়ে যান। আমি আপনাকে সঙ্গ দিতে চাই। আমি সত্যিই চাই আপনি আমার জীবনের অংশ হন। হিমু হতবাক হয়ে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর বলল, আপনার কথা শুনে আমি সম্মানিত বোধ করছি, কিন্তু আমি এখনো অতীত থেকে মুক্ত হতে পারিনি। আপনার এই অনুভূতিকে আমি সম্মান করি, তবে আমার মন এখনো অবশ। নাবিল হেসে বলল, আমি জানি আপনি সময় নেবেন। আমি অপেক্ষা করতে রাজি আছি। তবে এটুকু বলি, আমি আপনাকে আপনার বেদনা থেকে মুক্ত করতে চাই। নাবিলের এই সাহসিকতা তৌহিদের কানে যাওয়া মাত্রই সে আর নিজেকে ধরে রাখতে পারল না। রাতে নাবিলের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তুমি কি চাও, নাবিল? তুমি হিমুর প্রতি এমন আচরণ কেন করছো? নাবিল শান্তভাবে বলল, আমি চাই হিমু সুখী হোক। আপনি তাকে কি দিয়েছেন সেটা আমি জানি না, তবে আমি তাকে আমার মনের শান্তি দিতে চাই। তৌহিদ গর্জে উঠল, তুই জানিস না সে আমার ছিল। তুই তার কাছে যেতে পারবি না। আমি তাকে ভালোবাসি। নাবিল বিস্মিত হয়ে বলল, আপনি যদি তাকে ভালোবাসতেন তাহলে 3 বছর আগে তাকে ছেড়ে যেতে দিতেন না। আপনি তাকে ভালোবাসেন না, আপনি শুধু তাকে নিজের অধিকার মনে করেন। তৌহিদের চোখ জ্বলে উঠল। তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস, নাবিল। এই খেলাটা আমি শেষ করব। রাতে হিমু তার ঘরে বসে ভাবছিল। নাবিলের সরাসরি ভালোবাসার প্রস্তাব আর তৌহিদের অদ্ভুত দৃষ্টি সব মিলিয়ে তার মনের মধ্যে দোলাচল চলছিল। তৌহিদ কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি সে শুধু তার নিজস্ব অহং বাঁচাতে চাইছে? আর নাবিল, সে কি সত্যিই আমাকে নতুন করে জীবন শুরু করার সুযোগ দিতে পারবে? হিমু জানালার বাইরে তাকিয়ে আকাশের দিকে চাইল। চাঁদের আলো তার মনের গহীন অন্ধকারে যেন কিছুটা আলোকিত করার চেষ্টা করছিল। আমি কি কখনো সুখী হতে পারব, নাকি এই ভালোবাসার জটিল জালে আমি চিরকাল আটকে থাকব? তৌহিদ সেই রাতে বাগানে গিয়ে দাঁড়াল। তার ভেতরের ক্রোধ, হতাশা আর যন্ত্রণা তাকে গ্রাস করছিল। নাবিল আমাকে চ্যালেঞ্জ করেছে, কিন্তু আমি হিমুকে হারাতে দেব না। আমি তাকে কষ্ট দিয়েছি, তার প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। এবার তাকে দেখাবো সে শুধু আমার। তৌহিদের মন জ্বলে উঠল প্রতিশোধের আগুনে। তৌহিদের ভেতরের আগুন ধীরে ধীরে আরো জ্বলে উঠছিল। তার মনে হচ্ছিল নাবিলের উপস্থিতি শুধু হিমুর দিকে তাকানোর একটি সুযোগই নয়, বরং তার অস্তিত্বকে চ্যালেঞ্জ করা। নাবিলের প্রতি ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এখন তার নিয়ন্ত্রণের বাইরে। অন্যদিকে নাবিল তার উপস্থিতি দিয়ে বাড়ির পরিবেশে এক ধরনের সতেজতার সঞ্চার করলেও তার উদ্দেশ্য পরিষ্কার ছিল। সে চেয়েছিল হিমুকে তার জীবনের নতুন অধ্যায়ের শুরুতে সাহায্য করতে। এক সন্ধ্যায় তৌহিদ তার ঘরে বসে কিছু নোট লিখছিল। তার চোখে ছিল এক ধরনের কঠিন সংকল্প। হিমু আমাকে এড়িয়ে গেছে। নাবিল তাকে ভুল স্বপ্ন দেখাচ্ছে। আমি তার জীবনে আবার জায়গা তৈরি করব। সে চাইলেও এই শহর থেকে বের হতে পারবে না। তার পরিকল্পনা ছিল ধীরে ধীরে হিমুকে এমন এক পরিস্থিতিতে নিয়ে আসা, যেখানে সে কেবল তৌহিদের ওপরই নির্ভরশীল হয়ে পড়বে। পরদিন সকালে নাবিল এক অপ্রত্যাশিত প্রস্তাব নিয়ে এল। সবাই যখন নাস্তার টেবিলে ছিল তখন সে বলল, আন্টি, আমি ভাবছি সবাই মিলে কাছাকাছি কোথাও একটা ছোট ট্রিপে যাই।
শহরের বাইরে গিয়ে একটু রিল্যাক্স করলে সবাই ভালো অনুভব করবে। রিয়া উত্তেজিত হয়ে বলল, দারুণ আইডিয়া, আমরা সবাই মিলে গেলে মজাই হবে। তৌহিদ মুখে হাসি ধরে রাখলেও তার ভেতরে তীব্র অস্বস্তি হচ্ছিল। ট্রিপে যাওয়ার দরকার কি? বাড়িতেই তো সবাই বেশ ভালো সময় কাটাচ্ছি। নাবিল নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, আপনি না গেলে সমস্যা নেই, কিন্তু আমি চাই হিমু আপু আর রিয়া অন্তত আমার সাথে যাক। নতুন জায়গায় গেলে হিমু আপুর মন ভালো হবে। তৌহিদের মুখ কালো হয়ে গেল। সে কিছু বলল না। রাতে নাবিল যখন হিমুর রুমের সামনে গিয়ে দাঁড়াল, তখন দরজার ভেতর থেকে তার মৃদু কণ্ঠ শোনা গেল, তোমার এই প্রস্তাব কেন? সবাইকে নিয়ে ট্রিপে যেতে চাও কেন? নাবিল ভেতরে এসে মৃদু হেসে বলল, কারণ আমি চাই তুমি একটু নিজের জন্য সময় বের করো। এই বাড়ির পরিবেশ তোমার উপর যে চাপ দিচ্ছে সেটা আমি বুঝতে পারি। তোমার একটু মুক্ত দরকার, হিমু। হিমু তাকে সরাসরি দেখতে পারল না। তুমি কেন আমার দিকে এভাবে সাহায্যের হাত বাড়াচ্ছ? নাবিল হেসে বলল, তোমাকে বাঁচানোর জন্য। পরের দিন সবাই যখন ট্রিপের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন তৌহিদ এগিয়ে এসে রিয়াকে বলল, তুমি আর নাবিল যেতে পারো, কিন্তু হিমু যাবে না। তার শরীর খারাপ, বাড়িতে বিশ্রাম নেওয়া উচিত। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি ওর ব্যাপারে হঠাৎ এত চিন্তিত কেন? হিমু তো যেতে চাইছে। তৌহিদ কঠিন স্বরে বলল, আমি বলেছি না সে যাবে না। আমি চাই না সে বাইরে গিয়ে আরো বিপদে পড়ুক। নাবিল আর তৌহিদের মধ্যে মুখোমুখি সংঘাত এবার আর এড়ানো গেল না। তুমি কি তাকে বন্দি করে রাখার চেষ্টা করছ, তৌহিদ ভাই? নাবিল সরাসরি প্রশ্ন করল, তুমি কি জানো না হিমুর স্বাধীনতা তার অধিকার? তৌহিদ কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই যা ভাবছিস সেটা ভুল। আমি তার ভালো চাই। তুই এসব নাটক বন্ধ কর। তুই এখানে কেন এসেছিস সেটা আমি জানি। হিমু তোর হাতের পুতুল নয়। নাবিল শান্ত গলায় বলল, পুতুল বানানোর চেষ্টা আমি করি না। কিন্তু আপনি তাকে নিজের ইচ্ছায় বেঁধে রাখার চেষ্টা করছেন। আপনি তাকে ভালোবাসেন নাকি তাকে শাস্তি দিচ্ছেন, সেটা নিজেকে আগে জিজ্ঞাসা করুন। সন্ধ্যায় হিমু একা বাগানে গিয়ে বসল। তার ভেতরটা ফাঁকা হয়ে গিয়েছিল। তৌহিদ কি আমাকে আবার তার জীবনে টানতে চাইছে? নাকি এটা শুধুই তার অহংকার? আর নাবিল, সে কি সত্যিই আমার ভালো চায়, নাকি এও একটা খেলা? আকাশের দিকে তাকিয়ে হিমু নিজের মনের দ্বন্দ্ব নিয়ে লড়াই করছিল। ঠিক তখন পেছনে থেকে তৌহিদের কণ্ঠ ভেসে এলো, তুই আমার শহর ছেড়ে পালাতে পারবি না, হিমু। আমি তোর জন্য যা করার সেটা করেই ছাড়ব। হিমু এবার ঘুরে দাঁড়িয়ে সরাসরি বলল, তুমি কি করতে চাও, তৌহিদ? কিসের প্রতিশোধ নিতে চাইছ? তৌহিদ এক পা এগিয়ে এসে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, প্রতিশোধ নয়, হিমু। আমি চাই তুই আমার কাছে ফিরে আসিস। আমার জীবনে তোর জায়গা এখনো খালি। তুই ছাড়া এই জীবনের কোনো অর্থ নেই। হিমু থমকে গেল। তার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। তৌহিদের সরাসরি কথাগুলো হিমুকে মুহূর্তের জন্য থমকে দিল। 3 বছর ধরে তার মনের ওপর জমে থাকা প্রশ্নগুলো যেন আচমকা একটি উত্তর পেল। কিন্তু এই উত্তর তাকে শান্তি দিল না, বরং তার ভেতরে এক নতুন ঝড় তুলে দিল। তুমি যা বললে তার মানে কি? এতদিন পর এই কথা বলছো কেন?
তুমি তো সুখে ছিলে রিয়া আর তোমার সন্তান নিয়ে, তাহলে হঠাৎ করে আমার কাছে ফিরে আসতে চাও কেন? তৌহিদের চোখ গভীর হয়ে উঠল। তোর কাছ থেকে পালাতে গিয়ে বুঝেছি তুই আমার জন্য কি। তুই ছাড়া এই জীবনটা শূন্য। রিয়া আর আমার বিয়ে কখনোই ভালোবাসার ছিল না। আমি তোকে ভুলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। এখন আমি চাই তুই আমার জীবনের অংশ হয়ে যা। হিমু ধীরে ধীরে বলল। তাহলে রিয়ার কি হবে? তোমার ছেলেটা? তুমি কি নিজের সুখের জন্য তাদের ভুলে যেতে চাও? তাদের কি দোষ? তৌহিদ এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর গম্ভীর গলায় বলল, আমি যা চাইছি সেটা হয়তো স্বার্থপরতা, কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে আমি আর নিজেকে আটকে রাখতে পারি না। তুই আমাকে তোর জীবনের একটুকু জায়গা দে, বাকিটা আমি সামলে নেব। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে নাবিল এসে উপস্থিত হল। দূর থেকে তৌহিদ আর হিমুর কথোপকথন দেখছিল সে। এগিয়ে এসে বলল, তৌহিদ ভাই, আপনি যদি সত্যিই হিমুকে ভালোবাসতেন তাহলে তার জীবনে শান্তি আনতে চাইতেন, কিন্তু আপনি তার চারপাশে কেবল দুঃখ আর টানাপোড়েন তৈরি করছেন। আপনি যদি সত্যিই তাকে ভালোবাসেন তাহলে তাকে মুক্তি দিন। তৌহিদের চোখ জ্বলে উঠল। তুই কি জানিস তুই কি বলছিস নাবিল? তুই বুঝিস না, হিমু আমার জীবনের অংশ। তুই এই ব্যাপারে কথা বলার কেউ না। নাবিল শান্ত গলায় বলল, আমি কেউ না হতে পারি, কিন্তু হিমুর শান্তি চাই। আপনি তাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করার জন্য বাধ্য করতে পারবেন না। তৌহিদ এক ধরনের অগ্নিমূর্তি ধারণ করে বলল, তুই এখান থেকে দূরে থাক। হিমু আমার ছিল, আছে আর থাকবে। তৌহিদ আর নাবিলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখে হিমু এবার দৃঢ়ভাবে বলল, তোমরা কেউ আমার সিদ্ধান্ত নেবে না। তৌহিদ, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে আমাকে কষ্ট দেওয়ার কথা ভাবতে না। আর নাবিল, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ, কিন্তু আমার নিজের জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নেব। এই বলে হিমু সেখান থেকে চলে গেল। তার পায়ের নিচে মাটি দৃঢ় থাকলেও মনের ভেতরে চলছিল এক ভয়াবহ ঝড়। রাতে তৌহিদ নিজের ঘরে গিয়ে বসল। তার মাথার ভেতরে হিমুর কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস হিমু, কিন্তু আমি তোকে ছাড়ব না। তুই যাই করিস আমি তোর জীবন থেকে কখনোই সরে যাব না। অন্যদিকে নাবিল নিজের ঘরে বসে হিমুর দিকে তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার সিদ্ধান্ত নিল। হিমু এখনও তার অতীতের আবেগ থেকে বের হতে পারেনি। আমি তাকে সময় দেব। যদি সে আমাকে চায় তবে আমি তার পাশে থাকব। আর যদি সে তৌহিদকে বেছে নেয় তাহলে আমি শান্তিতে সরে দাঁড়াব। তবে যেটাই হোক আমি চাই সে সুখী হোক। হিমু রাতে জানালার সামনে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল যেন দুইটি বিপরীত স্রোত তাকে টানছে। তৌহিদ আমাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসায় রয়েছে অধিকার আর নিজের ইচ্ছার প্রকাশ। নাবিল আমাকে সম্মান করে, সে চায় আমার সুখ, কিন্তু আমি কি সেই সুখ পেতে প্রস্তুত? আমি কি আমার পুরনো জীবনের ভার পেরিয়ে যেতে পারব? আকাশের দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেলল। আমি কি আবার জীবন শুরু করতে পারব? নাকি এই জটিলতা আমাকে চিরকাল আটকে রাখবে? নাবিল ক্রমেই হিমুর জীবনে জায়গা করে নিতে শুরু করেছে। তার উপস্থিতি, হাসিখুশি মনোভাব এবং সৎ ও সরল ব্যক্তিত্ব হিমুর মনে এক ধরনের শান্তি এনে দিচ্ছে।
যদিও হিমু বারবার নিজেকে স্মরণ করাচ্ছিল যে সে তার অতীতের আবেগ থেকে এখনো মুক্ত নয়, তবুও নাবিলের সান্নিধ্য তাকে এক ধরনের নতুন আশার আলো দেখাচ্ছিল। অন্যদিকে তৌহিদের ভেতরে আগ্নেয়গিরির মতো ক্রোধ দানা বাঁধছিল। নাবিল আর হিমুর প্রতিটি মুহূর্তের কাছাকাছি থাকা তার সহ্যের সীমা অতিক্রম করছিল। রাতে ডিনারের পর সবাই লিভিং রুমে বসেছিল। পিচ্চি খেলছিল, রিয়া চা বানাচ্ছিল। নাবিল হিমুকে বলল, হিমু আপু, আজ রাতে বাগানে চাঁদের আলো দেখতে যাবেন? জায়গাটা দারুণ। হিমু একটু ইতস্তত করল। নাবিল, এমনিতেই সময় কাটছে, বাইরে যাওয়ার কি দরকার? নাবিল মুচকি হেসে বলল, আপনি সবসময় এভাবে নিজের ভেতরে গুটিয়ে থাকবেন তা কি ঠিক? আসুন না, একসঙ্গে চাঁদ দেখি, মনে হবে পৃথিবী আরো সুন্দর। রিয়া হাসতে হাসতে বলল, ইয়ার, নাবিল ঠিকই বলছে, তোদের দেখছি আমি, তোরা একটু বের হ। তৌহিদ এই কথোপকথন চুপচাপ শুনছিল। তার মুখ থমথমে হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। বাগানে গিয়ে নাবিল হিমুকে একটি বেঞ্চে বসতে বলল। হিমু চাঁদের আলোয় চারপাশটা দেখতে লাগল। জায়গাটা খুব শান্ত আর মনোরম। আপনি কখনো নিজেকে মুক্ত হতে দেন না, বলল নাবিল। আপনার ভেতরে যে দুঃখ লুকিয়ে আছে সেটা আমি দেখতে পাই। আপনি যদি আমাকে বিশ্বাস করেন, আমি আপনাকে সেই দুঃখ থেকে বের করে আনতে চাই। হিমু মৃদু হেসে বলল, তুমি আমাকে এত ভালো বুঝো কিভাবে, নাবিল? আমি নিজেও আমার অনুভূতিগুলো পুরোপুরি বুঝি না। নাবিল গভীর গলায় বলল, আমি বুঝি, কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি চাই আপনি সুখী হন। আপনি যদি আমাকে সুযোগ দেন, আমি আপনাকে এমন জীবন দেব যেখানে কোনো দুঃখ থাকবে না। হিমু থেমে গেল। তার মন খুঁজে বের করার চেষ্টা করছিল এই কথাগুলোর উত্তর কি হতে পারে। এই মুহূর্তে দূর থেকে তৌহিদ তাদের দুজনকে দেখে রাগে ফুঁসতে লাগল। তার মাথার ভেতর সমস্ত প্রতিশোধের পরিকল্পনা যেন আরো জোরালো হয়ে উঠল। নাবিল এতটা সাহস করে কিভাবে? আমার সামনে দাঁড়িয়ে হিমুকে নিজের করার চেষ্টা করছে। তৌহিদ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে সোজা বাগানের দিকে এগিয়ে গেল। তোমরা এখানে কি করছ? তৌহিদের গম্ভীর কণ্ঠে প্রশ্ন। নাবিল তার দিকে মৃদু হাসি দিয়ে বলল, চাঁদের আলো দেখতে এসেছি, তৌহিদ ভাই। আপনিও আসুন, জায়গাটা বেশ সুন্দর। তৌহিদের চোখ জ্বলে উঠল। তুই যা করছিস সেটা তোর সীমা ছাড়িয়ে যাচ্ছে, নাবিল। হিমু আমার জীবনের অংশ, তুই তার থেকে দূরে থাক। হিমু এবার উঠে দাঁড়াল। তৌহিদ, তুমি থামবে? আমি কার সাথে কথা বলবো, কোথায় যাব, সেটা আমার সিদ্ধান্ত। আমি কি তোমার অধিকারভুক্ত কিছু? তৌহিদ এবার আরো উত্তপ্ত হয়ে বলল, তুই যা ভাবছিস সেটা ভুল। তুই জানিস না তুই আমার কি ছিলি। তুই শুধু আমার। নাবিল এবার হেসে বলল, তৌহিদ ভাই, ভালোবাসা আর অধিকার এক জিনিস নয়। আপনি যদি হিমুকে ভালোবাসেন, তাহলে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত। আপনি কেবল নিজের ইগো নিয়ে খেলছেন। তৌহিদ এবার আরো রাগান্বিত হয়ে বলল, তুই যা বলছিস তার ফল তুই দেখবি। হিমু আমার ছিল, আছে আর থাকবে। তোর মতো কেউ তাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। তৌহিদের এই প্রতিক্রিয়া দেখে হিমু চিৎকার করে উঠল, তোমরা দুজনই থামো।
আমি কারো সম্পত্তি নই। আমার জীবন আমার নিজের। তৌহিদ, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে এই পরিস্থিতিতে ফেলতে না। আর নাবিল, আমি এখনো এমন জায়গায় নেই যেখানে নতুন কিছু ভাবতে পারি। আমাকে আমার মতো থাকতে দাও। এই বলে হিমু দ্রুত সেখান থেকে চলে গেল। নাবিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তৌহিদ বলল, তুই আমার ধৈর্যের সীমা পরীক্ষা করছিস, নাবিল। আমি তোকে এর মূল্য বুঝিয়ে দেব। নাবিল মৃদু হেসে বলল, আপনার মতো শক্তিশালী মানুষের জন্য ভয় পাওয়া উচিত, কিন্তু আমি হিমুর সুখ চাই। আপনার ইগো যতই বড় হোক, আপনি তার মনকে বন্দী করতে পারবেন না। তৌহিদ দ্রুত চলে গেল। তার মনে প্রতিশোধের জাল আরও শক্তভাবে বুনতে শুরু করল। তৌহিদ হিমুকে নিয়ে ক্রমশ অস্থির হয়ে উঠছিল। নাবিলের ক্রমাগত উপস্থিতি এবং হিমুর তার প্রতি দূরত্ব তৌহিদের ভেতরে দহন জ্বালিয়ে তুলছিল। সে নিজেকে বোঝাতে চেষ্টা করছিল, কিন্তু তার মনের গভীরে লুকিয়ে থাকা ক্রোধ এবং অধিকারবোধ তাকে ধৈর্য রাখতে দিচ্ছিল না। অন্যদিকে নাবিল তার নিজস্ব ধৈর্য ধরে হিমুর পাশে থাকার চেষ্টা করছিল। সে জানত হিমুর জীবন অতীতের দুঃখে জর্জরিত। তৌহিদের উপস্থিতি তার জন্য কতটা বিষাক্ত হতে পারে তা নাবিল ভালোভাবেই বুঝতে পারছিল। তৌহিদ এক সন্ধ্যায় রিয়ার সঙ্গে বসে কথা বলছিল। রিয়া হেসে বলল, তুমি আর নাবিল প্রতিযোগিতায় নেমেছ নাকি? তাকে দেখলেই তোমার এমন রাগ হয় কেন? তৌহিদ শান্ত গলায় বলল, আমি প্রতিযোগিতা করছি না, রিয়া। আমি যা চাই সেটা আমার। রিয়া হাসি থামিয়ে বলল, কিন্তু তুমি কি হিমুকে সত্যি সুখী করতে পারবে? তুমি কি জানো সে কি চায়? তৌহিদ থমকে গেল। এই প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। পরের দিন নাবিল হিমুকে নিয়ে একটা পরিকল্পনা করল। সে বলল, আপু, আপনি কি একটু বাইরে আমার সঙ্গে যেতে পারবেন? কিছু জায়গা দেখাতে চাই। হিমু একটু অবাক হয়ে বলল, এখন বাইরে যাওয়ার মানে কি? আর আমি কেন যাব? নাবিল দৃঢ় গলায় বলল, কারণ আপনার দরকার মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার। এখানে আপনি প্রতিনিয়ত অতীতের ছায়ায় বন্দী হয়ে থাকছেন। আমি চাই আপনি সেই ছায়া থেকে মুক্তি পান। হিমু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক আছে, আমি যাব। কিন্তু শুধু এই একবার। তৌহিদ যখন জানতে পারল নাবিল হিমুকে নিয়ে বাইরে যাচ্ছে, তখন তার রাগ আর নিয়ন্ত্রণে থাকল না। সে নাবিলের কাছে গিয়ে সরাসরি বলল, তুই এটা কি করছিস? তুই কি বুঝিস না তুই যা করছিস সেটা ঠিক নয়? নাবিল শান্ত গলায় বলল, আপনার চিন্তা করা উচিত না। আমি হিমুকে তার নিজের মতো বাঁচতে সাহায্য করছি। এটা যদি আপনার বিরক্তির কারণ হয় তাহলে সেটা আপনার সমস্যা। তৌহিদের চোখ রাগে লাল হয়ে গেল। তুই এই বাড়ি ছাড়। আমি আর তোকে সহ্য করতে পারছি না। নাবিল মৃদু হেসে বলল, আমি কখনো এমন কিছু করিনি যা আমাকে বাড়ি ছাড়তে বাধ্য করবে। হিমুর সঙ্গ দেওয়ার জন্য আমাকে কারো অনুমতি লাগবে না। বাইরে গিয়ে হিমু প্রকৃতির সৌন্দর্য দেখছিল, কিন্তু তার মন যেন শান্ত হচ্ছিল না। নাবিলের প্রতি তার একটা আস্থার জন্ম হলেও তৌহিদের প্রতি তার মনের গভীরে রয়ে যাওয়া অনুভূতিগুলো তাকে দ্বিধায় ফেলছিল। নাবিল তাকে জিজ্ঞেস করল, আপনি কি ঠিক আছেন? আপনার মনে কিছু খচখচ করছে মনে হয়। হিমু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নাবিল, আমি জানি না আমি কি চাই।
আমার মনটা এখনো অতীতের কাছে বন্দী। আমি নিজেকে মুক্ত করতে চাই, কিন্তু পারছি না। নাবিল মৃদু হাসল। আপনার সময় লাগবে, আমি সেটা জানি। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, আমি আপনাকে আপনার সেই শান্তি এনে দেব, যদি আপনি আমাকে সুযোগ দেন। নাবিল আর হিমুর একসঙ্গে বাইরে যাওয়া তৌহিদের ক্রোধের আগুনকে আরও তীব্র করে তুলল। সে বাড়ি ফিরে এক মুহূর্তও নষ্ট না করে পরিকল্পনা শুরু করল। নাবিল যতই চেষ্টা করুক, সে আমার জায়গা নিতে পারবে না। আমি হিমুর জীবনে তার উপস্থিতিকে এত কঠিন করে তুলব যে সে নিজেই সরে যাবে। রাতে নাবিল যখন বাড়ি ফিরল, তখন তৌহিদ তাকে একপাশে ডেকে নিয়ে বলল, তুই যদি মনে করিস তুই হিমুকে নিয়ে সুখী হতে পারবি, তাহলে তুই বড় ভুল করছিস। আমি তোকে সতর্ক করছি, দূরে থাক, নইলে এর ফল ভালো হবে না। নাবিল তার চোখে চোখ রেখে বলল, আপনার হুমকি আমাকে ভয় দেখায় না। আপনি ভালোবাসা আর অধিকারকে এক করে ফেলছেন। আমি কখনো হিমুকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি চাই সে সুখী হোক। সেটা যদি আপনার সহ্য না হয়, তাহলে আমার কিছু করার নেই। তৌহিদের মুখ থমথমে হয়ে গেল। হিমু নিজের ঘরে বসে রাতের আকাশের দিকে তাকিয়েছিল। তার মনের ভেতর দুই পুরুষের দ্বন্দ্ব তাকে আরও ক্লান্ত করে তুলছিল। আমি কি নাবিলের মতো একজন সঙ্গী চাই, যে আমাকে সম্মান করে? নাকি তৌহিদের প্রতি আমার পুরনো অনুভূতিগুলো আবারও আমাকে তার দিকে টেনে নিয়ে যাবে? সে জানত, এই দ্বিধা থেকে মুক্তি পেতে তাকে একদিন নিজের সিদ্ধান্ত জানাতে হবে। কিন্তু সেই সিদ্ধান্ত যে কাকে সুখী করবে আর কাকে ভাঙবে, তা সে নিজেও জানে না। নাবিল আর তৌহিদের দ্বন্দ্ব ক্রমশ বাড়তে থাকে। হিমু যেন দুই বিপরীত মেরুর টানাপোড়েনে আটকা পড়েছে। একদিকে নাবিলের মমতা, অন্যদিকে তৌহিদের দাবি। তার মনে হয়, যেন এই দুই পুরুষ তার জীবনকে নিজেদের প্রতিযোগিতার মঞ্চে পরিণত করেছে। একদিন সকালে রিয়া তাকে পাশে টেনে নিয়ে বলল, তোর কি মনে হয় না, এত কিছুর পর একটা সিদ্ধান্ত নেওয়া উচিত? তুই কি সত্যিই জানিস তুই কি চাস? হিমু দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না, রিয়া। একদিকে তৌহিদের প্রতি আমার পুরনো ভালোবাসা, আরেকদিকে নাবিলের প্রতি গভীর আস্থা। কিন্তু আমি তো কারো জীবনে ঝামেলা বাড়াতে চাই না। রিয়া মৃদু হেসে বলল, ঝামেলা যদি তোর কারণেই হয়, তাহলে সেটা তোর হাতেই ঠিক করতে হবে। আর তোর নিজের শান্তি পেতে হলে তুই আগে নিজের মনের কথা শুনে নে। নাবিলের সরাসরি প্রস্তাব। এক সন্ধ্যায় নাবিল আর হিমু বাগানে বসে কথা বলছিল। নাবিল হঠাৎ বলল, হিমু আপু, আমি আর অপেক্ষা করতে চাই না। আমি সরাসরি আপনার কাছে জানতে চাই, আপনি কি চান? হিমু বিভ্রান্ত হয়ে তাকাল। তুমি কেন এভাবে বলছ, নাবিল? নাবিল গভীরভাবে তার চোখে তাকিয়ে বলল, কারণ আমি আপনার পাশে থাকতে চাই। আমি চাই, আপনি আমার জীবনের অংশ হন। কিন্তু আমি চাই না, আপনি কোনো চাপ নিয়ে আমাকে গ্রহণ করেন। আমি শুধু চাই, আপনি সত্যিই যা চান, তা স্পষ্টভাবে জানান। হিমু কোনো উত্তর দিল না। সে অনুভব করল, নাবিলের কথা এক ধরনের ভারমুক্তি এনে দিচ্ছে। তৌহিদ দূর থেকে এই কথোপকথন শুনছিল। তার ভেতর রাগের আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তুই এটা থামাবি, নাবিল। তুই যাই কর, তুই হিমুকে আমার থেকে দূরে নিতে পারবি না। নাবিল শান্ত স্বরে বলল, তৌহিদ ভাই,
আপনি যে তাকে নিজের অধিকার মনে করেন, সেটাই আপনার ভুল। ভালোবাসা কারো সম্পত্তি নয়। আপনি যদি সত্যিই তাকে ভালোবাসেন, তাহলে তার স্বাধীনতা দিন। তৌহিদ গর্জে উঠল, তুই বোঝা বন্ধ কর। তুই যাই কর, আমি তোকে হিমুর জীবনে জায়গা নিতে দেব না। হিমু এবার দৃঢ় গলায় বলল, তোমরা কেউ আমার সিদ্ধান্ত নেবে না। আমি যা চাই, সেটা আমিই ঠিক করব। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই একদিন বাড়িতে নতুন একজন অতিথি এলো। তিনি হলেন তৌহিদের পুরনো বন্ধু, আরাফাত। আরাফাত চমৎকার ব্যক্তিত্বের অধিকারী এবং খুবই শান্ত স্বভাবের মানুষ। আরাফাত যখন পরিস্থিতি বুঝতে পারল, তখন সে নিজ থেকেই হিমুর সঙ্গে কথা বলার চেষ্টা করল। হিমু, আমি জানি তুমি কেমন জটিল অবস্থায় আছো। তৌহিদ আমার বন্ধু, আর আমি জানি সে কিভাবে তার আবেগ প্রকাশ করে। তবে আমি এটা জানি যে ভালোবাসা কখনো চাপিয়ে দেওয়া যায় না। আরাফাতের পরামর্শ হিমুকে ভীষণ ভাবনায় ফেলে দিল। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি চাই? আমি কি সত্যিই নাবিলের মতো একজন সঙ্গী চাই, যে আমাকে বুঝতে পারে? নাকি তৌহিদের প্রতি আমার পুরনো ভালোবাসা এখনো আমার মনকে প্রভাবিত করছে? তৌহিদ, নাবিল এবং হিমু, তিনজনের সম্পর্ক যেন এক বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে তৌহিদের দাবি, অন্যদিকে নাবিলের ধৈর্য, এবং তাদের মাঝখানে হিমুর দোলাচল। কিন্তু এই টানাপোড়েনের শেষ কোথায়? আরাফাতের উপস্থিতি যেন পরিস্থিতিতে নতুন আলো ফেলল। তার চিন্তাশীল কথাবার্তা, নিরপেক্ষ অবস্থান এবং হিমুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ সবাইকে কিছুটা স্তব্ধ করে দিল। তবে তৌহিদের ক্রোধ আর নিয়ন্ত্রণের মধ্যে থাকল না। একদিন আরাফাত আর হিমু বাগানে বসে কথা বলছিল। তোমার জীবনের এই জটিলতার জন্য তুমি একা দায়ী নও, হিমু। কিন্তু যদি তুমি নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত না নাও, তাহলে এই জটিলতা কখনো শেষ হবে না, আরাফাত বলল। হিমু মাথা নিচু করে বলল, আমি জানি, কিন্তু কাকে বেছে নেব তা এখনো বুঝতে পারছি না। তৌহিদের প্রতি আমার পুরনো অনুভূতি আর নাবিলের প্রতি নতুন বিশ্বাসের মধ্যে আমি হারিয়ে যাচ্ছি। আরাফাত হেসে বলল, তোমার অনুভূতিগুলো সময়ের সাথে পরিষ্কার হবে। তবে মনে রেখো, সিদ্ধান্তটা তোমার। কেউ তোমার হয়ে এটা নিতে পারবে না। আরাফাতের হিমুর সঙ্গে সময় কাটানো তৌহিদের ক্রোধের আগুনে ঘি ঢেলে দিল। সে একদিন সরাসরি আরাফাতের সামনে এসে দাঁড়াল। তুই আমার বন্ধু, আরাফাত। কিন্তু তুই যদি হিমুর জীবনে নাক গলাস, তাহলে সেটা আমি মেনে নেব না। আরাফাত শান্ত গলায় বলল, আমি হিমুর জীবনে নাক গলাইনি, তৌহিদ। আমি শুধু তাকে বোঝানোর চেষ্টা করছি, সে যেন নিজের সিদ্ধান্ত নিজে নেয়। যদি তুই তাকে ভালোবাসিস, তাহলে তোরও এটা বোঝা উচিত। তৌহিদ গর্জে উঠল, আমি তাকে হারাতে পারবো না, আরাফাত। আমার কাছে হিমু কেবল ভালোবাসা নয়, আমার অস্তিত্ব। সে আমার ছিল, আর থাকবে। তুই এই খেলায় নাবিলের মতোই একটা বাধা হয়ে যাচ্ছিস। অন্যদিকে, নাবিল তার ধৈর্য ধরে রেখেছিল। সে বুঝতে পারছিল, তৌহিদ তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে হিমুকে চাপ দিতে চায় না। একদিন সে হিমুকে বলল, আপু, আমি চাই আপনি আপনার নিজের জন্য চিন্তা করুন। তৌহিদ ভাই যাই বলুক, আমার আবেগ যাই হোক, আপনি যে সিদ্ধান্ত নেবেন, সেটা পুরোপুরি আপনার। আমি অপেক্ষা করব, কিন্তু আপনাকে কোনো চাপ দেব না।
এই কথাগুলো হিমুর মনে গভীরভাবে নাড়া দিল। তৌহিদ বুঝতে পারল, নাবিলের ধৈর্য তার জন্য বিপদ হতে পারে। সে এবার আরো কঠোর হতে চাইল। একদিন নাবিলের কাছে গিয়ে সরাসরি বলল, তুই এই বাড়ি ছাড়। তুই যদি থাকিস, আমি তোকে সহ্য করতে পারব না। নাবিল মৃদু হেসে বলল, তৌহিদ ভাই, আপনি যাই বলেন, আমি হিমুর কাছে থাকব। কারণ আমি তাকে সত্যিই সুখী দেখতে চাই। আপনি যদি মনে করেন আমাকে ভয় দেখিয়ে সরিয়ে দেবেন, তাহলে ভুল করছেন। তৌহিদের রাগ চরমে পৌঁছাল। সে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। এই ঘটনার পর হিমু নিজেকে একটি কঠিন জায়গায় আবিষ্কার করল। তার মন বারবার তাকে বলে দিচ্ছিল, এই পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না। তাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে। এক রাতে জানালার সামনে দাঁড়িয়ে সে নিজেকে বলল, তৌহিদ আর নাবিল দুজনই আমার জীবনে এক ধরনের প্রভাব ফেলেছে। কিন্তু আমাকে এমন কাউকে বেছে নিতে হবে, যার সঙ্গে আমার সত্যিকার শান্তি আছে। ভালোবাসা জোর করে হয় না। আমি যদি নাবিলকে বেছে নিই, তাহলে তৌহিদ কি সেটা মেনে নেবে? আর যদি তৌহিদকে বেছে নিই, তাহলে আমি কি আমার আত্মসম্মানকে বিসর্জন দেব? এই চিন্তার মাঝে সে দেখতে পেল, আরাফাত তার দিকে এগিয়ে আসছে। আরাফাত হিমুর সামনে এসে দাঁড়াল। তুই কি বুঝতে পেরেছিস তুই কি চাইছিস? হিমু চোখে পানি নিয়ে বলল, আমি শান্তি চাই, আরাফাত। আমি নিজের জন্য একটা জীবন চাই, যেখানে আমাকে আর টানাপোড়েনে থাকতে হবে না। আরাফাত মৃদু হেসে বলল, তাহলে তুই সেই পথে হাঁটা শুরু কর। যে তোকে সত্যিই সম্মান করবে, তোকে স্বাধীনতা দেবে, আর তোকে ভালোবাসবে, তাকেই বেছে নে। মনে রাখিস, তোর ভালোবাসা কারো প্রতি বাধ্যতামূলক নয়। এটা তোর নিজের। এই কথাগুলো যেন হিমুকে এক নতুন শক্তি দিল। সে সিদ্ধান্ত নিল, এবার সে নিজের জন্যই বাঁচবে। যেই ভালোবাসা তার মুক্তি দেবে, সেটাকেই সে বেছে নেবে। কিন্তু এই সিদ্ধান্ত তৌহিদ আর নাবিলের জীবনে কি পরিবর্তন আনবে? চলবে।